রিসেন্টলি এমএসআই আমাদের কাছে অনেকগুলো মনিটর সেন্ড করেছে, একদম 10,000 টাকা প্রাইস রেঞ্জ থেকে শুরু করে 1,75,000 টাকা, যেটা আপনার প্রায় কিডনির দাম সমান হতে পারে, সেই ধরনের দামের মনিটরগুলো আমাদের স্টুডিওতে এসেছে। এত এত ভ্যারিয়েশনের ভিড়ে আমরা আসলে ভুলে গেছি যে গেমিং মনিটরগুলোর কথা, যেগুলোর প্রাইস রেঞ্জ হতে পারে 25 থেকে 30,000 টাকা বা 20 থেকে 30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। সো এমএসআই এই সেগমেন্টটা আসলে বাদ রাখে নেই, এই সেগমেন্টে অনেক অনেক মনিটর আছে, তার মধ্যে একটা মনিটর কিছুদিন আগে স্টুডিওতে আমাদের হাতে এসে পৌঁছেছে। বলছি এমএসআই G255F এই মনিটরটার কথা। এই মনিটরটা একটা 24.5 ইঞ্চের 1080p 180 হার্জের গেমিং মনিটর, যেটার দাম 26,500 টাকার আশেপাশে। বাজেট গেমিং মনিটর হিসেবে এই মনিটরটা কেমন পারফরমেন্স করছে সে ব্যাপারে আরো কথাবার্তা হবে। রিভিউতে আছি আমি ফাহিম হোসেন অতুল, ফিরছি ইন্ট্রো পরে, আর আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ। আনবক্সিং করার আগে প্রথমে কম্পিউটার অ্যানালাইসিস, এই প্রাইস রেঞ্জে কি কি রয়েছে সেটা কনসিডার করার জন্য আমরা বিবেচনা করতে যাচ্ছি কিছু মনিটর যেগুলো হচ্ছে 24 থেকে 25 ইঞ্চি রেঞ্জের মধ্যে পড়ে, এবং এর সাথে এই মনিটরগুলো 180 হার্জের আশেপাশে। এই স্পেসিফিকেশন হিসেবে 20 থেকে 30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিছু কিছু মনিটর রয়েছে, সেগুলো হলো প্রথমে রয়েছে গিগাবাইটের G24F2, যেটা কিনা একটা 23.8 ইঞ্চ বা 24 ইঞ্চের 180 হার্জের ফুল এইচডি আইপিএস গেমিং মনিটর, যেটার দাম 26,000 টাকা। এরপরে রয়েছে আসুসের টাফ গেমিং VG249Q3A, যেটা আমরা রিসেন্টলি রিভিউ করেছি। এটা একটা 24 ইঞ্চের ফুল এইচডি 180 হার্জের আইপিএস গেমিং মনিটর, যেটার দাম 26,500 টাকা। এরপরে আসুসের আরো একটি মনিটর রয়েছে আসুস টাফ গেমিং VG249QL3A, যেটা কিনা একটা 23.8 ইঞ্চের 180 হার্জ ফুল এইচডি আইপিএস গেমিং মনিটর, যেটার দাম 28,700 টাকা। আসুসের এই মনিটরটার ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টেবিলিটি অপশন এক্সট্রা করে দেওয়া রয়েছে। এরপরে সর্বশেষ আসছে ডাওয়া DHL LM25E231, যেটা কিনা একটা 25 ইঞ্চের আইপিএস ফুল এইচডি 180 হার্জের গেমিং মনিটর, যেটার দাম 20,700 টাকা। কম্পিউটার অ্যানালাইসিস শেষ, এবার আসা যাক আনবক্সিং পার্টে। চলুন দেখে নেওয়া যাক আনবক্সিং এ কি কি থাকছে বক্স কন্টেন্টে। আনবক্সিং করলে বক্স কন্টেন্ট হিসেবে থাকছে কিছু কাগজপত্র, পাওয়ার কেবল, কেবল ম্যানেজমেন্টের জন্য ক্লিপ বা হুক, HDMI কেবল, মনিটর বেস প্লেট, মনিটর স্ট্যান্ড, এবং এরপরে থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটি। অ্যাসেম্বল প্রসেসটা সম্পূর্ণ টুললেস এবং স্ক্রুলেস বলা চলে। প্রথমে বেস প্লেট ও স্ট্যান্ডকে একত্রে অ্যাটাচ করলে লক হয়ে যাবে, এরপর নির্দিষ্ট স্থানে মনিটরটা স্ট্যান্ড ধরে স্ন্যাপ ইন করলেই অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট। এবার আসা যাক মনিটরটার বিল্ড আউটলুকের ব্যাপারে। মনিটরটা বলতে গেলে ফুললি প্লাস্টিক মেড। এক্ষেত্রে মনিটরটার স্ট্যান্ডে বা মনিটরটা বেস প্লেটে কোনো ধরনের মেটালের উপস্থিতি দেখা যায় না। প্লাস্টিক হলেও এই প্লাস্টিকের যে থিকনেস সেটা যথেষ্ট রিজিডি মনে হয়েছে আমাদের কাছে। এবার মনিটরটার ব্যাক সাইডের ওভারভিউ দেওয়া যাক। মনিটরটার পেছনে বলতে গেলে একটা 7 বা ভি শেপের একটা ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনটা বলতে গেলে ম্যাট প্লাস্টিক এবং গ্লসি প্লাস্টিকের সংমিশ্রণ দেখা যায় এতে, যদিও কোনো প্রকার এক্সট্রা আরজিবি নাই এই মনিটরটার পেছনে। সো আনফরচুনেটলি বলতে হয় কোনো রকম এক্সট্রা এফপিএস পাওয়া যাচ্ছে না এই আরজিবি না থাকার কারণে। পেছনে বাম সাইডে এমএসআই এর গেমিং ড্রাগন লোগোটি দেওয়া রয়েছে, এবং এর নিচে ওএসডি কন্ট্রোলের জন্য জয়স্টিক অপশন দেওয়া রয়েছে, এবং এর পাশে রয়েছে কেনসিংটন লক, এবং মিডলে রয়েছে ভেসা মাউন্ট অপশন। এই ভেসা মাউন্টের সাইজিং হচ্ছে 100x100 মিলিমিটার, এবং এর সাথে সাথে রয়েছে বটম ফেসিং আইওপোর্ট। আইওপোর্ট হিসেবে থাকছে দুইটি HDMI, একটি ডিসপ্লে পোর্ট, একটি হেডফোন আউট, এবং সাইডে রয়েছে পাওয়ার ইনপুট। মনিটরের নিচের দিকে স্পিকার কাট আউটের মতো মনে হলেও এটা আসলে এয়ার ভেন্ট। সামনের দিকে 3 সাইডে রয়েছে ন্যারো বেজেল অপশন, এবং নিচের চিনের দিকে এমএসআই এর ব্র্যান্ডিং করা। মনিটরটার নেট ওয়েট হচ্ছে 5.13 কেজির আশেপাশে। অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে থাকছে 5 থেকে 20 ডিগ্রি স্টিল সাপোর্টের অপশন। এক্ষেত্রে বলতে হয় এই মনিটরটার টিল্ট মেকানিজমটা একটু শক্ত টাইপের, সো এই মনিটরটা টিল্ট করার সময় একটু কেয়ারফুলি টিল্ট করে নিতে হবে। এবার আসা যাক মনিটরটার মেইন ডিসপ্লে ইউনিটে কি থাকছে। এই মনিটরটা একটা 25 ইঞ্চি বা টু বি এক্সাক্ট 24.5 ইঞ্চের একটা ফুল এইচডি আইপিএস প্যানেল, এবং এই মনিটরটা ব্যাকলাইট টেকনোলজি হচ্ছে WLED, এবং মনিটরটা সর্বোচ্চ রিফ্রেশার হতে পারে 180 হার্টজ। এই মনিটরটা দাবি করছে র্যাপিড আইপিএস প্যানেলের। বলতে গেলে এটা এমএসআই এর ক্লেম করা একটা টেকনোলজি, যেটা কিনা ফাস্টার রেসপন্স টাইম এনশিওর করে। ইউজুয়াল টিপিক্যাল রেসপন্স টাইম থেকে এই মনিটরটা 4x ফাস্টার রেসপন্স টাইম দাবি করে এই ধরনের র্যাপিড আইপিএস প্যানেলগুলো। সো এই মনিটরটা তো র্যাপিড আইপিএস ফিচারটা রয়েছে, যেটা বলতে গেলে গেমিং এক্সপিরিয়েন্সটাকে হয়তো বা আরো বেশি এনহ্যান্স করতে পারে বা ঘোস্টিংটাকে কমাতে সাহায্য করতে পারে। যাই হোক, বাকি স্পেসিফিকেশনের ব্যাপারে আসা যাক। মনিটরটার মিনিমাম রেসপন্স টাইম বলা হচ্ছে 1 মিলি সেকেন্ড। মনিটরটার অ্যাসপেক্ট রেশিও 16:9, কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল আইপিএস প্যানেলের মতোই, যেটা কিনা 1000:1। তবে এতে ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও দেওয়া রয়েছে, যেটা কিনা
10 million:1। মনিটরটার প্যানেল ডেপথ হলো 8 বিট, সো বলতে গেলে এটা একটা 8 বিট প্যানেল। তবে এই প্যানেলটা 6 বিট প্লাস এফআরসি সিস্টেমে বানানো কিনা সে ব্যাপারে তেমন কোনো ইনফো জানা যায়নি। মনিটরটার প্যানেল বিট ডেপথ বলা হচ্ছে 8 বিট, সো বলতে গেলে এটা একটা 8 বিটের প্যানেল। তবে ডিসপ্লে স্পেসিফিকেশন ওয়েবসাইটে আমরা দেখি এই মনিটরটা কোনো ধরনের এফআরসি টেকনোলজি ইউজ করে নাই, বলতে গেলে একটা ট্রু 8 বিট প্যানেল ইউজ করা হয়েছে এই মনিটরটাতে। এছাড়াও মনিটরটিতে সর্বোচ্চ কালার সাপোর্ট করে 24 বিটের। এর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি বোথ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি। মনিটরটার পিক্সেল পিচ হচ্ছে 0.272 মিলিমিটার এবং পিক্সেল ডেন্সিটি বা পিপিআই 89। এছাড়াও এমএসআই কালার গ্যামুট দাবি করছে 99% এসআরজিবি, DCI-P3 তে 78% এবং অ্যাডোবি আরজিবি তে 82%। আর সবশেষে মনিটরটার ব্রাইটনেস দাবি করা হচ্ছে 300 নিটস। এছাড়াও অন্যান্য ফিচার হিসেবে থাকছে 5-ওয়ে OSD ন্যাভিগেশন জয়স্টিক, অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি, ফ্লিকার ফ্রি টেকনোলজি, লো ব্লু লাইট, নাইট ভিশন এবং ওয়াইড কালার গ্যামুট। এর বাইরেও মনিটরটার কিছু সার্টিফিকেশন অপশন রয়েছে, যেমন টিউভি রেইনল্যান্ড ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, টিউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন। মনিটরটার ওএসডি সেটিংস নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। ওএসডি সেটিংসে কিছু অপশন রয়েছে, যেমন গেম মোড, প্রফেশনাল মোড, ইনপুট সোর্স, ন্যাভিগেশন কি এবং সেটিংস অপশন। গেম মোডে রয়েছে গেম মোড, নাইট ভিশন, রেসপন্স টাইম অপশন, এমপিআরটি টগল অপশন, রিফ্রেশ রেট অপশন এবং অ্যালার্ম ক্লক। এছাড়াও স্ক্রিন অ্যাসিস্ট্যান্ট বা গেম মোডের মতো অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে গেম মোডের মধ্যে রয়েছে ইউজার এফপিএস, রেসিং, আরটিএস, আরপিজি, প্রফেশনাল এ ধরনের কিছু কালার অপশন। এছাড়াও প্রো মোডে রয়েছে কিছু মোড, যেমন ইকো, ইউজার বা অ্যান্টি ব্লু অপশন। জয়স্টিক দিয়ে এর ওএসডি সেটিংস কন্ট্রোল করার পাশাপাশি আপনি সফটওয়্যার দিয়েও এই মনিটরটার ওএসডি সেটিংস কন্ট্রোল করতে পারবেন। সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করার জন্য এই মনিটরটার এমএসআই ডিসপ্লে কিট সফটওয়্যারটা রয়েছে, যেটা দিয়ে মনিটরটার অনেকগুলো অপশনই কন্ট্রোল করা যাবে। এমএসআই ডিসপ্লে কিট সফটওয়্যারটা আপনি গুগল করলেও পেতে পারেন, অথবা এই মনিটরটার যে প্রোডাক্ট পেজটা আছে সেখানে ড্রাইভার বা ইউটিলিটি সেকশনে গেলে পেতে পারেন। এবার আসা যাক এই মনিটরটার টেস্টিং পার্টে। আমরা এই মনিটরটার ব্রাইটনেস, ব্যাকলাইট, কালার এবং ব্লিড টেস্ট করেছি। প্রথমে কালার টেস্টে আমরা ইউজ করেছি স্পাইডার 5 এলিট টুলটা। এই স্পাইডার 5 টেস্টে এই মনিটরটা কালার গ্যামুট হিসেবে দিতে পারে 98% এসআরজিবি, DCI-P3 তে 83%, অ্যাডোবি আরজিবি তে 82% এবং 78% এনটিএসসি কালার গ্যামুট দেখাতে পেরেছে। ডিফল্ট ইউজার মোডে আমরা এভারেজ ডেল্টা ই ভ্যালু পেয়েছি 1.67। এছাড়া এফপিএস মোডে কালার অ্যাকুরেসি টেস্ট নিয়েছি, যেখানে ডেল্টা ই ভ্যালু ছিল 2.31 এবং রেসিং মোডে ডেল্টা ই পেয়েছি 7.43 এর আশেপাশে। সবচেয়ে কম ডেল্টা ই ভ্যালু আমরা পেয়েছি ইউজার মোডে, যেটা ছিল 1.67। মনিটরটাতে আমরা ব্যাকলাইট ব্লিড টেস্ট করেছি। এই মনিটরটাতে কোনো প্রকার ব্লিড দেখতে পাইনি, তবে কিছু কিছু জায়গায় গ্লো ছিল। এই ব্লিড বা গ্লো এর ব্যাপারটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। আমাদের ইউনিটে আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন কি ধরনের ব্লিড বা গ্লো ছিল। রিসেন্টলি আমরা এমএসআই এর একটা বাজেট মনিটর রিভিউ করি, MSI Pro MP225। এই মনিটরটার ব্লিড খুবই অত্যাধিক ছিল এবং আমাদের পাশাপাশি অন্যান্য ইউজারও রয়েছে যারা এই মনিটরটা কেনার পরই ব্লিড ফেস করেছেন। আবার MSI MP225 এই মনিটরটার একটা ছোট ইউজার বেস আছে যারা কোনো রকম ব্লিড দেখতে পায়নি। স্পেশালি আমাদের সিনেমাটোগ্রাফি টিমের একজন এই মনিটরটা কিনে এবং তার ইউনিটে এই ধরনের কোনো ইস্যু সে এখনো পর্যন্ত ফেস করেনি। সো এই ব্লিডের ব্যাপারটা বলতে গেলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে একটা শিপমেন্টের অনেকগুলো মনিটরে হয়তো বা ব্লিড থাকতে পারে। অত্যাধিক ব্লিড হলে অবশ্যই আপনারা আপনাদের সেলারদের সাথে কন্ট্যাক্ট করবেন যেখান থেকে মনিটরটা কিনেছেন। সেক্ষেত্রে আপনারা একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা এই ধরনের কিছু সাপোর্ট হয়তো বা পেলেও পেতে পারেন। পাবেন আশা করি, নট পেলেও পেতে পারেন। এবার আসা যাক ইউএফও ঘোস্টিং টেস্টে। ইউএফও ঘোস্টিং টেস্টে আমরা বরাবর মতো স্লো মোশন ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি মনিটরে কি ধরনের ঘোস্টিং রয়েছে। মনিটরের ওএসডি রেসপন্স টাইমের জন্য 3টি মোড অপশন রয়েছে, নর্মাল, ফাস্ট এবং ফাস্টেস্ট। নর্মাল মোডে মনিটরটার ঘোস্টিং হালকাই দেখা যায়, হালকা ইনভার্স ঘোস্টিংও রয়েছে। মূলত এই মনিটরটা 3 ধরনের রেসপন্স টাইম অপশন রয়েছে, যেটা এমএসআই এর প্রায় মনিটরেই থেকে থাকে, নর্মাল, ফাস্ট এবং ফাস্টেস্ট। নর্মাল মোডে এই মনিটরটার ঘোস্টিং খুব একটা দেখা যায় না, মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলের ঘোস্টিংই আছে, এতে বেয়ারলি নোটিসেবল বলা যায়। তবে ফাস্ট এবং ফাস্টেস্ট মোডে যখন আপনি টগল করবেন তখন মোটামুটি ভালো পরিমাণের ঘোস্টিং দেখা যাবে। ফাস্ট মোডে খুব দেখা না গেলেও ফাস্টেস্ট মোডে ভালো পরিমাণ ঘোস্টিং দেখা যাবে। এক্ষেত্রে মোশন ব্লার কমানোর জন্য এমপিআরটিটা টগল করলে মোটামুটি একটা করোনা বা রিভার্স ঘোস্টিংও আপনি দেখতে পাবেন। এবং সবশেষে এই মনিটরটার অ্যাডাপটিভ সিঙ্ক অপশনও রয়েছে এবং এই অ্যাডাপটিভ সিঙ্ক অপশনটা অন করলে মোটামুটি ঘোস্টিংটা ভালো মতো ভিজিবল হয়। সো এই ক্ষেত্রে সাজেশন থাকবে নর্মাল বা ফাস্ট মোডে হয়তো বা মনিটরটা অপারেট করতে পারেন। নর্মাল মোডে অপারেট করলে মনিটরটা থেকে একটা আইডিয়াল আউটপুট পাবেন। সেক্ষেত্রে যদি আপনি ফাস্ট মোডে মনিটরটা অপারেট করেন হয়তো বা কিছুটা ঘোস্টিং নোটিসেবল হতে পারে। তবে সাজেশন থাকবে এফপিএস বা কম্পিটিটিভ ই স্পোর্টসের জন্য নর্মাল বা ফাস্ট মোড যে কোনো একটা আপনি টগল করে রাখতে পারেন। এক্ষেত্রে ফাস্টেস্ট মোডটা মোটেও সাজেস্ট করার মতো নয়। এবার আসা যাক মনিটরটার ব্রাইটনেস টেস্টে। আমরা আমাদের লাক্সমিটা ব্যবহার করে সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 370 নিটস, যা তাদের ক্লেম করা ব্রাইটনেস থেকে প্রায় 70 নিটসের মতো বেশি। ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মনিটরটার পারফরমেন্স যথেষ্ট ডিসেন্ট ছিল বলা চলে। আমরা এফপিএস গেমে ভ্যালোরেন্ট খেলেছি এই মনিটরে, তেমন কোনো স্ক্রিন টিয়ারিং দেখতে পাইনি। এছাড়াও ওয়ারজোন, পাবজি বা সিএস এর মতো গেমগুলো খেলেছি। এসব গেমে আমরা নর্মাল মোডে রেখেই মনিটরটা অপারেট করেছি যাতে কোনো রকম ঘোস্টিং ভিজিবল না হয়ে থাকে। এছাড়াও ক্যাজুয়াল গেমের মধ্যে ফরজা হরাইজন 5 খেলেছি, কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। মোটামুটি একটা স্মুথ ইমেজ দিতে পেরেছিল
এই মনিটরটা। এর বাইরে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বলতে গেলে ওকেইশ বলা চলে। ইউজার মোডে আমরা ডেল্টা ই অ্যাভারেজ পেয়েছি 1.61 এর আশেপাশে, এবং এই 1.61 এর কালার বলতে গেলে ডিসেন্ট বলা চলে। সো এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও বলতে গেলে ওভারঅল ডিসেন্টই ছিল। এক্ষেত্রে মেনশন করতে হয় এর ইউজার মোড বাদে অন্যান্য মোডগুলোতে মনে হচ্ছিল যে একটু কালার বুস্টেড বা স্যাচুরেটেড, সে সকল কালার সেটিংগুলো মোস্টলি গেম সেন্ট্রিক ছিল। সো এতে কিছুটা ল্যাক অফ ডিটেলসও আমরা পেয়েছি। সো সাজেশন থাকবে ইউজার মোডে মনিটরটা অপারেট করতে, সো দ্যাট একটা ওভারঅল অপটিমাইজ ওয়েতে আপনি ইমেজটা এনজয় করতে পারেন। এবার আসা যাক প্রোজ এন্ড কনসের ব্যাপারে। মনিটরটার কিছু ব্যাপার ভালো এবং কিছু ব্যাপার খারাপ। প্রথমে ভালো দিকগুলো মেনশন করা যাক। প্রথমে মেনশন করতে হয় এর ডিসেন্ট কালার অ্যাকুরেসি, 98% sRGB বলতে গেলে ডিসেন্টই বলা চলে, এবং অ্যাজ এ গেমিং মনিটর হিসেবে ডেল্টা ইটাও মোটামুটি ঠিকঠাকই বলা চলে। এছাড়াও গেমিং মনিটর হিসেবে মনিটরটাতে মোটামুটি লেস পরিমাণ ঘোস্টিং ছিল। নর্মাল মোডে এর অ্যাকসেপ্টেবল পরিমাণ একটা ঘোস্টিং আমরা দেখতে পেয়েছি, যেটা চলনসই বলা চলে। এর বাইরেও এই মনিটরটাতে AMD FreeSync সাপোর্ট রয়েছে, এতে রয়েছে জয়স্টিক সাপোর্টের মতো অপশন, যেটা কিনা ওএসডি কন্ট্রোলটাকে আরো সহজ বানিয়ে দিয়েছে। এর বাইরে সফটওয়্যার সাপোর্টটা তো আছেই, যেটা বলতে গেলে একটা প্লাস পয়েন্ট এই মনিটরটার ক্ষেত্রে। এবার মনিটরটার কিছু খারাপ দিক মেনশন করা যাক। এই মনিটরটা মোটামুটি প্লাস্টিক বিল্ড, কোনো মেটালের ছোঁয়া নাই। মেটালের উপস্থিতি থাকলে মনিটরটার ওভারঅল ডিজাইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স আর একটু শক্তপোক্ত মনে হতো। আরেকটা ব্যাপার যেটা মেনশন না করলেই না, এই মনিটরটাতে অনলি টিল্ট অপশন দেওয়া রয়েছে, অন্যান্য অ্যাডজাস্টেবিলিটির অপশন থাকলে আরো বেটার হতো। এছাড়া এই মনিটরটাতে কোনো স্পিকার অপশন দেওয়া নাই। যদি এই মনিটরটাতে কোনো রকম স্পিকার সাপোর্ট দেওয়া থাকতো তাহলে মন্দ হতো না। বর্তমান মার্কেটে এই মনিটরটার দাম 26,500 টাকার আশেপাশে। এই প্রাইস রেঞ্জের ভিত্তিতে যারা ফুল টাইম কম্পিটিটিভ স্পোর্টস বা ক্যাজুয়াল স্পোর্টস খেলবেন বা একটা অলরাউন্ডার হাই রিফ্রেশ রেট মনিটর খুঁজছেন, তাদের জন্য হতে পারে এটা একটা ভালো অপশন। যেটা আগেই বলেছি, মনিটরটার ডাউন সাইড হচ্ছে এটাতে প্লাস্টিক ইউজ করা হয়েছে। এখানে প্লাস্টিকের জায়গায় আর একটু মেটালের উপস্থিতি পেলে এটার একটা ভালো অ্যাপিয়ারেন্স হতো, স্পেশালি যে কোনো সেটআপের ক্ষেত্রে। এর বাইরে বলতে গেলে প্যানেলটাও মোটামুটি ডিসেন্টই ছিল। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।